আমাদের গত ক্লাসে এটা ছিল লাস্ট স্লাইড, তাই না? হ্যাঁ জি হ্যাঁ স্যার, এটা জি ছিল। স্যার, জি স্যার, জি স্যার। এখান থেকে। তাহলে এই স্লাইডটা আমরা আলোচনা করেছি যে এনভায়রনমেন্টাল পলিউশনের ক্ষেত্রে টেক্সটাইলের যে প্রসেসিং স্টেজ গুলো আছে, যেমন মনে করো ফাইবার প্রোডাকশন, ইয়ার্ন ফরমেশন বা ফাইবার ফরমেশন, তারপরে আছে হলো ফেব্রিক ফরমেশন, তারপরে আছে হলো ওয়েট প্রসেসিং, তারপরে আছে হলো এন্ড প্রোডাক্ট ম্যানুফ্যাকচার। এই ধাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক পরিবেশের জন্য, সবচেয়ে বেশি মানে বিশেষ করে ওয়াটার পলিউশন আর কি, সবচেয়ে বেশি ক্ষতিকারক হলো ওয়েট প্রসেসিং। এটা আমরা জেনেছি। তারপর আমরা আহ, সারা বিশ্বে টেক্সটাইল প্রোডাকশন সম্পর্কে জানবো। এখানে একটা কথা বলে রাখি যে গত প্রায় আর কি প্রায় ধরো 1.5 বছর যাবৎ যে করোনা ভাইরাস এপিডেমিক বা প্যান্ডেমিকের কারণে টেক্সটাইল প্রোডাকশনে একটা পরিবর্তন হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং সেই পরিবর্তন যেমন কাস্টমারের ডিমান্ডের দিক দিয়ে হয়েছে, মানুষ কাপড় ব্যবহার কমিয়ে দিয়েছে, সেরকম ভাবে প্রোডাকশনের দিক দিয়েও কম হয়েছে সারা বিশ্বে। এবং বাংলাদেশ দুঃখজনক ভাবে হলো এতদিন পর্যন্ত আমাদের দেশ ছিল টেক্সটাইল এবং ক্লদিং এই এরিয়াতে, আমরা যদি দুইটা ভাগ করি আর কি, ক্লদিং যেটা, সেটার ক্ষেত্রে বাংলাদেশ ছিল সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার বা ক্লদিং এক্সপোর্টার বা গার্মেন্টস এক্সপোর্টার। তো গত বছরের ক্যালেন্ডার ইয়ার তো বোঝো, জানুয়ারি থেকে ডিসেম্বর, এই ক্যালেন্ডার ইয়ারের 2020 সালের যে ক্যালেন্ডার ইয়ারের হিসাব, সেই হিসাবে আমরা কিন্তু আসলে আমাদের দ্বিতীয় স্থানটা হারিয়েছি। এখন 1 নাম্বার হলো চায়না, 2 নাম্বার হলো ভিয়েতনাম, 3 নাম্বার হলো বাংলাদেশ। কিন্তু এখানে আমি তোমাদেরকে যে হিসাবটা দিব, একটু পরে আসছি, সেই হিসাবটা হলো প্যান্ডেমিক যে বছর, মানে প্যান্ডেমিক তখন এফেক্ট করে নাই, ওই সময় পর্যন্ত হিসাব আমি তোমাদেরকে দিব একটু পরে আর কি। হ্যাঁ, তোমাদের বাড়ির কাজ হলো তোমরা এই লেটেস্ট হিসাব খুঁজে বের করবে এবং আমাকে ক্লাসের মধ্যে বলবা, আমি দেখবো কারা কারা বের করতে পেরেছে। তো সেটা তো হইলো ক্লদিং বা অ্যাপারেল এক্সপোর্ট। তার আগে আমরা একটু ফাইবার সম্পর্কে জেনে নিই। আবারও বলছি কথাটা, আমাদের ফাইবার থেকে আমরা সুতা তৈরি করি, সুতা থেকে আমরা কাপড় তৈরি করি, কাপড় থেকে ক্লদিং, টেকনিক্যাল টেক্সটাইল বা হোম টেক্সটাইল তৈরি করি। তো প্রতি বছর যে হিসাবটা হয়, সেইটা কিন্তু পরের বছরের মাঝামাঝি সময় প্রকাশিত হয়। হ্যাঁ, আমার কথাটা কিন্তু মনে রাখবা, বোঝারও চেষ্টা করবে। প্রতি বছরের যে হিসাব, মনে করো ক্যালেন্ডার ইয়ার যদি হয়, ক্যালেন্ডার ইয়ার বলতে জানুয়ারি টু ডিসেম্বর, ডাব্লিউটিও সবসময় হিসাবটা করে ক্যালেন্ডার ইয়ার। তাহলে তুমি যদি 2019 সালের হিসাব পেতে চাও, তাহলে এটা প্রকাশিত হবে 2020 সালের মাঝামাঝি। তাহলে 2020 সালের হিসাব প্রকাশিত হবে 2021 সালের মাঝামাঝি। আমি তোমাদেরকে দিয়েছি হলো 2019 সালের হিসাব। কি হিসাব দিয়েছি? সারা পৃথিবীতে কি পরিমাণ টেক্সটাইল ফাইবার উৎপন্ন হয়েছে বা তৈরি করা হয়েছে। টোটাল হলো 120 মিলিয়ন মেট্রিক টন। তার মধ্যে ম্যানমেড এবং ন্যাচারাল ফাইবারের রেশিও হলো 73:27। রাফলি যদি বলি আর কি, রাফলি যদি বলি 70-30 মতো। আচ্ছা, এটা হলো 2019 সালের হিসাব, যেটা 2020 সালের মাঝামাঝি আমরা প্রকাশিত হয়েছে, ডাব্লিউটিওর হিসাব। এখন ডাব্লিউটিওর সোর্স থেকেও তোমরা জানতে পারো এটা, যদিও এটা আমি যে হিসাবটা সংগ্রহ করেছি এটা অন্য ভিন্ন সোর্স থেকে আর কি। ফাইবার সম্পর্কিত স্ট্যাটিস্টিক যারা প্রকাশ করে, তারা ওদের কাছ থেকে হিসাব নিয়েই প্রকাশ করে। ডাব্লিউটিও সত্যিকার ভাবে, এটা তো হইলো তোমার মনে আছে তো তোমাদের, র মেটেরিয়াল হিসাবটা প্রকাশ করে না, যে কারণে ওরা সবসময় এন্ড প্রোডাক্টেরটা প্রকাশ করে। তার মানে টেক্সটাইল, ধরো টেক্সটাইল বলতে কি সুতা কাপড়, এগুলোর যে হিসাব এটা প্রকাশ করে, কাপড়েরটা করে, কিন্তু ফাইবারেরটা করে না। তাহলে ফাইবারেরটা করে কি, অন্য অন্য প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে ডাটা নিয়ে তারা প্রকাশ করে। তো তোমাদের বাড়ির কাজ হলো তোমরা খুঁজে বের করবা 2020 সালের হিসাব কত। আমি দিচ্ছি হলো 19 সালের হিসাব।
সারা বিশ্বে টেক্সটাইল ফাইবারের মোট উৎপাদন ছিল বা তৈরি করা হয়েছিল 120 মিলিয়ন মেট্রিক টন। তার মধ্যে ম্যানমেড ফাইবার এবং ন্যাচারাল ফাইবারের রেশিও ছিল 73% to 27%। রাফলি যদি বলতে চাও 70-30। আচ্ছা, তাহলে তোমাদের আগামী ক্লাসে তোমরা খুঁজে বের করে আমাকে বলবা, স্যার আমরা সার্চ করে এই তথ্য পেয়েছি। আর পার ক্যাপিটা কনজাম্পশন হলো 16 কেজি। পার ক্যাপিটা কনজাম্পশন কি, এই নামটা কি কেউ, এই মানে টার্মটা কি কেউ শুনেছো কিনা? এই টার্মটার সাথে কেউ পরিচিত বা শুনেছো কখনো? পার ক্যাপিটা স্যার মাথা পিছু। মাথা পিছু ব্যবহার, অর্থাৎ সারা বিশ্বে যত পরিমাণ টেক্সটাইল ফাইবার ব্যবহার করা হয়েছে, আমরা যদি জনসংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো একজনের ভাগে কতটুকু ব্যবহার হয়েছে। এটা হলো গড় হিসাব, এটা কিন্তু একটা গড় হিসাব। এটা এটা বোঝায় না যে তুমিও ব্যবহার করেছো আমিও ব্যবহার, এটা বোঝায় না। এটা বোঝায় হলো গড়, অনুমিত গড় যেটা। এখানে 18 সালের হিসাব দেওয়া আছে, আরো কম ছিল। হ্যাঁ, তার মানে আস্তে আস্তে কনজাম্পশন বেড়েছে 19 সালে। 20 সালে কিন্তু আবার কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য 20 সালের হিসাব তোমরা বের করবা, তোমাদেরকে আমি বলেছি বের করার জন্য। আর পার ক্যাপিটা কনজাম্পশন যেটা, সেটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের হয়। আমি এখানে তোমাদেরকে একটা গ্রাফিক্যালি দেখাচ্ছি যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। আমি হয়তো খুব বেশি বড় ব্যাখ্যায় যাব না, এই জন্য যে ব্যাখ্যা করলে তোমাদের আরেকটু হাই লেভেল, অর্থাৎ তোমরা যখন আবার পরবর্তীতে আমার সাথে যদি আল্লাহ তোমরাও থাকো আমিও যদি থাকি, আবার অন্য কোর্সে যখন আসবে তখন এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিব। তো এটা হলো তোমাদের কোনো কোয়েরি থাকলে আমি উত্তর দিব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে গ্রাফ থেকে যে স্যার এটা কি বা এটা কিভাবে হলো, আমি তখন উত্তর দেবো। মানে আমি ডিসকাশনটা করব না আর কি। তোমাদের সামনে আমি হাজির করলাম যে সারা বিশ্বে সব অঞ্চলে সব জায়গায় কিন্তু এক ধরনের কনজাম্পশন হয় না। যেখানে শীত প্রধান দেশ সেখানে কনজাম্পশন বেশি, যেখানে ধনী দেশ সেখানে কনজাম্পশন বেশি। এটা অর্থনৈতিক কারণ এবং ক্লাইমেট, লাইফস্টাইল, এইগুলো কারণে ফাইবারের কনজাম্পশন পরিবর্তিত হয় অঞ্চল ভেদে, জলবায়ু ভেদে, এবং কতটুকু উন্নত ওই দেশ সেটার ভেদে পরিবর্তিত হয় বা হতে পারে। সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। স্যার এমএমএফ টা কি স্যার? স্যার এটা হলো ম্যানমেড ফাইবার। ম্যানমেড ফাইবার বলতে ন্যাচারাল ফাইবার না আর কি। ফাইবার তো দুই ধরনের বলেছি, একটা ফাইবার হলো প্রকৃতিতে পাওয়া যায়, আরেক ধরনের ফাইবার আছে এটা প্রকৃতিতে পাওয়া যায় না, মানুষ ইন্ডাস্ট্রিতে ওই ফাইবারটা তৈরি করে, সেটা হলো ম্যানমেড ফাইবার, সংক্ষেপে এমএমএফ। কোনো প্রশ্ন থাকলে বলবা, অবশ্যই আমি উত্তর দেব। মানে ব্যাখ্যা আমি এখন করব না, পরবর্তী আর একটু হায়ার লেভেলে যখন যাবা তখন ব্যাখ্যা। সারা বিশ্বে যে টেক্সটাইল এবং ক্লোদিং এর যে মার্কেট ভ্যালু আর কি, সেটা হলো $3 ট্রিলিয়ন। মানে কাপড় এবং টেক্সটাইল প্রোডাক্ট যেগুলো আছে আর কি, তার বাজার মূল্য হলো $3 ট্রিলিয়ন। 2017 সালের হিসাব, প্রায় 3 বছর আগের হিসাব। সেটা তোমাদের জাস্ট ধারণার জন্য আমি দিচ্ছি। সেটা হলো মানে এক্সপোর্ট, টেক্সটাইলস এর এক্সপোর্ট, ক্লদিং এর এক্সপোর্ট। এখানে কিন্তু একটু কনফিউশন সৃষ্টি হইতে পারে। তোমরা হয়তো বলতে পারো যে স্যার ক্লদিং যেটা পোশাক যেটা আমরা পরিধান করি ওটাও তো টেক্সটাইলস, রাইট? ওটাও টেক্সটাইলস। কিন্তু ডাব্লিউটিও যখন স্ট্যাটিস্টিক্স প্রকাশ করে তখন ওরা করে কি,
অ্যাপারেলের জন্য বা ক্লদিং এর জন্য একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ করে, আরেকটা প্রকাশ করে হলো সুতা কাপড়ের জন্য। তো এই জন্য ডাব্লিউটিওর হিসাব থেকে এটা আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্লদিং এর এক্সপোর্ট ভ্যালুটা বেশি, যথেষ্ট বেশি আর কি। তার মানে ক্লদিং এর মুভমেন্ট বেশি হয়। ওটাও হয়, টেক্সটাইলও হয়, যেমন মনে করো চায়নাতে সুতাটা তৈরি হয়েছে, আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। কিন্তু অ্যাপারেলটা অনেক বেশি হয়, ক্লদিংটা অনেক বেশি হয়, দেখো। তার মানে অ্যাপারেল এক দেশে তৈরি হয়, অন্য দেশের মানুষ এটা পরিধান করে। বাংলাদেশ আমরা তৈরি করি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া তারা এগুলো পরিধান করে। ব্যাপারটা এরকম আর কি। এখন আমরা ফিরে আসি আমাদের বাংলাদেশের টেক্সটাইল এবং অ্যাপারেল ইন্ডাস্ট্রির দিকে। বাংলাদেশের টেক্সটাইল এবং অ্যাপারেলের ক্ষেত্রে আমাদের ঐতিহ্য আছে। মোগল আমলে এই অঞ্চলের যারা তাঁত শিল্পী ছিল আর কি, বা কারিগর ছিল, তারা অত্যন্ত ফাইন একটা কাপড়, কটন কাপড় তৈরি করত, যার নাম, যে নামে এটা পরিচিত ছিল, ঢাকা মসলিন। এবং সাধারণত কাপড়টার কালার ছিল সাদা, আর এটা খুবই পাতলা, খুবই পাতলা। এবং আমাদের এই অঞ্চলে, অর্থাৎ ভারতবর্ষে তৎকালীন রাজা বাদশাহ, নবাব, জমিদার যারা ছিলেন, অর্থাৎ খুব ধনী যারা ছিলেন, তাদের কাছে এটার যেমন কদর ছিল, সেরকম ভাবে সারা বিশ্বেই এটার একটা কদর ছিল। রয়্যাল মানে একটু যারা ধনী ব্যক্তি তাদের কাছে, তাহলে এটা রপ্তানি হতো এই অঞ্চল থেকে। আমাদের এই অঞ্চলে মোগল সম্রাট সাম্রাজ্য যখন ছিল আর কি, প্রতিষ্ঠিত ছিল, মোগল সম্রাট নূরজাহান এই শিল্পের পৃষ্ঠপোষকতা করেছিলেন, এবং ঢাকা মসলিনের উনি পৃষ্ঠপোষকতা করেছিলেন, এবং উনি আহ, একটা একটা ডিজাইনও, ওনার পছন্দের ডিজাইন উনি সেটা করিয়ে নিয়েছিলেন। সেটাকে বলা হয় চিকন মসলিন, যেটা একটু বিকৃত হয়ে, যারা কাপড় কিনো তারা হয়তো নাম শুনে থাকতে পারো, চিকেন কাপড় অনেকে বলে। হ্যাঁ, কটনের মধ্যে এক রঙের কাপড়, তার মধ্যে সাদা এমব্রয়ডারি ওয়ার্ক। ওই চিকেন বলতে কিন্তু তুমি মনে করো না যে এই মুরগির সাথে এটার কোনো সম্পর্ক আছে, এটা আসলে চিকন নামটা ছিল আর কি, কিন্তু একটু বিকৃত হয়ে ওইভাবে বলা হয়। তো আমরা এটাও তো জানি যে মসলিন যে ধরনের সুতা থেকে তৈরি করা হইতো, সেই সুতা এখন আমরা আবার গবেষণার ফলে বাংলাদেশে সেই সুতার চাষ হচ্ছে, সরি সেই ফাইবারের আর কি, সেই তুলার চাষ হচ্ছে, এবং সেই তুলা থেকে মসলিন, অনেক ফাইন সুতা তৈরি করা সম্ভবপর হচ্ছে। আমরা আশা করি এই পূর্বের গৌরব আমরা আবার ফিরিয়ে আনতে পারব। আমাদের এই অঞ্চলে আরেকটা ফাইবার খুব প্রসিদ্ধ ছিল, আমরা যারা ছোটকালে তোমরা হয়তো নাম শুনে থাকতে পারো, যে স্বর্ণসূত্র বা গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। সেটাও ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং বাংলাদেশ স্বাধীনতার পরেও এই ফাইবার বাংলাদেশে একটা বড়, পৃথিবীর মধ্যে বাংলাদেশ এই ফাইবার উৎপাদনের দিক দিয়ে অন্যতম শীর্ষস্থানীয় একটা দেশ। জুট ফাইবার থেকে অ্যাপারেল বা ক্লদিং খুব একটা তৈরি করা হয় না, মূলত এটা প্যাকেজিং মেটেরিয়াল, হোম টেক্সটাইল এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। এবং ইদানিং পৃথিবীর কোনো কোনো দেশে টেকনিক্যাল টেক্সটাইল, এমনকি গাড়ি তৈরিতে, খুব দামি গাড়ির যে পার্টস আর কি, সেগুলো তৈরিতে ব্যবহার করা হয়। তো বর্তমানে
বর্তমান বিশ্বে আর কি বাংলাদেশের যে পরিচিতি সেটা কিন্তু মসলিন বা জুট নিয়ে এই মুহূর্তে না আর কি। আমাদের সবচেয়ে বড় পরিচিতি হলো এখানে দেখতে পাচ্ছ যে জুট থেকে তৈরি করা কম্পোজিট মেটেরিয়াল দিয়ে নৌকা তৈরি করে ঢাকা থেকে আমাদের চিটাং থেকে ফ্রান্সে একজন কিন্তু যাত্রা করেছেন এবং এটা মানে 186 দিন লেগেছিল আর কি। কোনো ক্ষতি হয় নাই এই প্লাস্টিক জুট থেকে যে কম্পোজিট সেটা মজবুত সেটা প্রমাণ করার জন্য। তো আমাদের বাংলাদেশে যে সারা বিশ্বে পরিচিতি সেটা আসলে আমাদের ক্লদিং বা অ্যাপারেল ইন্ডাস্ট্রি। 1977 সাল থেকে বাংলাদেশ নিয়মিত এক্সপোর্ট করে আসছে সারা বিশ্বে। ওই যে বললাম যে কোভিড সিচুয়েশনের আগে বাংলাদেশ ছিল সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার এবং বাংলাদেশের অ্যাপারেল এক্সপোর্ট ভ্যালু ছিল $29 বিলিয়ন। 2018 সালের ক্যালেন্ডার ইয়ারের হিসাব। এবং আমরা ইম্পোর্টও করি, প্রচুর পরিমাণে ইম্পোর্ট করি, দেখো $9 বিলিয়ন। টেক্সটাইল ইম্পোর্ট করি, টেক্সটাইল বলতে কি সুতা এবং কাপড়। আর সারা বিশ্বে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে কে অ্যাপারেল? চায়না, $158 বিলিয়ন। আর থার্ড লার্জেস্ট তখন ছিল ভিয়েতনাম, $27 বিলিয়ন। বাংলাদেশের ঠিক নিচে নিচে। আর ফোর্থ লার্জেস্ট হলো ইন্ডিয়া, $18 বিলিয়ন। এই হলো মোটামুটি ভাবে 2018 সালের হিসাব। স্যার আমরা সুতায় ফোকাস কেন করছি না স্যার? আমরা ইম্পোর্ট কেন করতে হচ্ছে স্যার এটাতে সুতায় স্যার ওয়েবটা স্যার? আমাদের বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রির অনেক দুর্বলতা আছে। আমাদের দেশে উন্নত মানের বলো বা যে ধরনের সুতার চাহিদা বিশ্বে আছে সেগুলোর ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি বলেই আমাদেরকে প্রচুর পরিমাণ আমদানি করতে হয়। তবে আমরা তৈরিও করি, কিন্তু যেগুলো যেগুলো আমাদের দেশে হয় না আর কি সেগুলো আমরা বিদেশ থেকে আমদানি করি। স্যার যেগুলো হয় না স্যার সেটা পরিবেশগত কারণ না মেশিন এগুলোর অভাব স্যার, টেকনোলজির অভাব? অনেক কারণ দায়ী। আমি তো আর একটা পার্টিকুলার ইস্যু নিয়ে আলোচনা করছি না। ইন জেনারেল হলো আমাদের কটন ফাইবার বলো, তারপর বিভিন্ন ফাইবার আছে, হ্যাঁ, র মেটেরিয়াল আর কি, সবগুলো কিন্তু আমরা সুতায় রূপান্তরিত করি না। আমাদের দেশে সেই টেকনোলজির সমস্যা আছে, অভাব আছে। তাহলে বায়ার যদি চায় মিক্সড ফাইবার, কটনের সাথে অন্য মনে করো ভিসকোস ফাইবার বা হ্যাঁ, ওগুলোর ক্ষেত্রে দেখা যায় আমরা তৈরি করতে গেলে কোয়ালিটি, তারপরে কস্ট, এগুলো আমরা সঠিকভাবে আসলে খরচ বেশি, দাম বেশি পড়ে যায়, অথবা অনেক সময় দেখা যায় যে কোয়ালিটি ভালো হয় না, এই ধরনের ইস্যু আছে। তো আমরা করি কি তখন বিদেশ থেকে সেটা আমদানি করে নিয়ে আসি। বা সুতার মধ্যেও আরো বিভিন্ন ধরনের টেকনিক্যাল, এগুলো এখন এই লেভেলে আমি হয়তো আলোচনা করছি না, পার্থক্য আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা আসলে করি না। বলতে কি আমাদের দেশে ডিমান্ডটা কম, তাহলে এই অল্প ডিমান্ডের জন্য কেউ আর করে না, সেই জন্য বিদেশ থেকে আমদানি করা। বিশেষ করে একটু দামি যেগুলো, একটু একটু সফিস্টিকেটেড, সেগুলো আমরা আমদানি করি। আর আমরা করি হলো 100% কটনের যতগুলো ভেরিয়েশন আছে সেগুলো আমরা ভালো মতো করি। 2018-19 সালে মানে কোভিড এফেক্ট শুরু হওয়ার আগে আমাদের এক্সপোর্ট ভ্যালু ছিল $34.1 বিলিয়ন। এই কোভিড এর আগে এটা হাইয়েস্ট। এটা কিন্তু মনে রাখবো বাংলাদেশের ইপিভির হিসাব এটা, হ্যাঁ, ইপিভি তো আবার যে একটা বছরের 6 মাস আর একটা বছরের 6 মাস এইভাবে হিসাব করে। আর টিও হিসাব করে হলো জানুয়ারি টু ডিসেম্বর। তোমাদের বাড়ির কাজ হলো 2020 সালের বা 2020-2021 সালের পারফরমেন্স, বাংলাদেশের এক্সপোর্ট কত সেটা খুঁজে 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 বের করে এনে আগামী ক্লাসে আমার সামনে একটু বলবা যে আমি এটা পেয়েছি স্যার, আমি এটা পেয়েছি, আমি দেখবো কারটা কি আছে। স্যার 21 সালের না স্যার 22 সালের মাঝখানে প্রকাশ করবে স্যার? না না, 21 সালেরটা তো বলি নাই, আমি বলেছি 2020 সালেরটা বের করবা, ডাব্লিউটিওর হিসাব। আর বাংলাদেশ সরকারের হিসাব হলো 20-21, 20-এর 6 মাস, 21-এর 6 মাস। তো 21-এর 6 মাস তো পার হয়ে গেছে, আমরা তো এখন 8 মাসে আছি, তাই না? বাংলাদেশের সরকারের হিসাব তুমি পেয়ে যাবে।
আমাদের বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি পৃথিবীর মধ্যে চায়নার পরেই আমাদের স্থান। যদিও এখন এক্সপোর্টের ভ্যালুর দিক দিয়ে ভিয়েতনামে এগিয়ে, কিন্তু আমাদের দেশের স্ট্যাটাস আমি বলছি যে ফ্যাক্ট এখনো রয়ে গেছে। আমরা এই ইন্ডাস্ট্রিতে আমাদের যে ম্যান পাওয়ার ইনভলভ সেটা হলো 45 লক্ষ, 4.5 মিলিয়ন, এবং আমাদের দেশের মোট রপ্তানি আয়ের একটা বড় অংশ বলতে কত, 84 থেকে 85% হলো অ্যাপারেল এক্সপোর্ট থেকে আসে, এবং আমাদের মোট জাতীয় উৎপাদনে এর অবদান 10%-এরও বেশি। আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রির স্ট্রেংথ বাম দিকে আছে, আর ডান দিকে আছিল ফিউচার টার্গেট। তো এখন ফিউচার নাই, এখন তো প্রেজেন্ট হয়ে গেছে, কারণ এটা আগের ছিল আর কি, গত বছরেও ছিল। 2021 সালের টার্গেট $50 বিলিয়ন টার্গেটটা ছিল আমরা 10 বছর আগে, অর্থাৎ 2021 সালে যেটা আমরা এক্সপোর্ট করব, আমরা এটা প্রায় 12-13 সাল থেকে আমরা চিন্তা ভাবনা করে আসছিলাম যে 10 বছর পরে আমরা এটা করব, কিন্তু আমরা আসলে রিচ করতে পারি নাই। তোমরা দেখলা যে হাইয়েস্ট আমরা গিয়েছিল 34 বিলিয়ন, 50-এর কাছেও আমরা যেতে পারি নাই। আর ম্যাকিসিকন কোম্পানি, এটা হলো তোমার, ওরা হলো আন্তর্জাতিকভাবে খুবই সুনামধন, মানে সুনাম আছে যাদের, তারা বলেছিল যে 2020 সালে বাংলাদেশ এক্সপোর্ট করবে হলো 42 বিলিয়ন। এটাও মনে করো 6-7 বছর আগের কথা। তো আমরা দেখলাম যে ম্যাকিনসের হিসাব অনুসারে কাছাকাছি ছিল, তারপর ওদের শর্ত সাপেক্ষ ছিল। আমরা আসলে আমাদের যে হাইয়েস্ট যে টার্গেট ছিল, টার্গেটের কাছাকাছি যেতে পারিনি। আমাদের সারা বাংলাদেশে মোটামুটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংখ্যা 5,500 থেকে শুরু করে 6,000-এর মধ্যে হবে। আর এটা কিন্তু বাংলাদেশের এই সংখ্যা, অর্থাৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংখ্যা পৃথিবীর আর কোনো দেশে নাই, চায়না ছাড়া। ভিয়েতনামও আমাদের চেয়ে অনেক কম। ভিয়েতনামের মনে করো 4,000-এর কাছাকাছি গার্মেন্টস, 4,000-এর কাছাকাছি আর কি, প্লাস মাইনাস। আমাদের হলো 5,500-এর চেয়ে বেশি। সেই জন্য বললাম যে আমাদের বাংলাদেশে, কিন্তু এখন বলতে পারো যে তাহলে ভিয়েতনাম কিভাবে সেকেন্ড হলো, কারণ তারা ওই যে দামি জিনিস এক্সপোর্ট করে। দামি জিনিস যদি তুমি এক্সপোর্ট করো, একটা পিসি, একটা মনে করো দামি শার্ট কিনলা 3,000 টাকা দিয়ে, আর টি শার্ট মনে করো 5টার দামও দেখা যাবে 3,000 হয় না, তাই না? ব্যাপারটা এরকম আর কি। তো বাংলাদেশ হলো একটু চিপ আইটেম এক্সপোর্ট করে। আমাদের আরেকটা, আমাদের ইন্ডাস্ট্রি সুনাম আছে কম্পিটিটিভ প্রাইস, মানে আমরা পৃথিবীর অন্য দেশের তুলনায় কম খরচে আমরা দিতে পারি, এটা এখনো আছে। শ্রমিকদের বেতন কম দিয়ে আমরা, কিন্তু এটা এখন খুব একটা নাই। সত্যি বলতে কি, শ্রমিকদের বেতন খুব একটা কম যে সেটা না, তবে টাকার হিসাবে যদি দেখো আর কি, ডলারের হিসাবে কম, অ্যাকচুয়ালটা কম না। ইজি অ্যাভেলেবিলিটি অফ লেবার, এটা হলো যে আমাদের দেশে শ্রমিক অনেক পাওয়া যায়। তুমি ধর মনে করো কারখানা স্থাপন করলা, তোমার কারখানা স্থাপন করার সময় বা তার মানে শুরু করার আগেই দেখবে অনেক মানুষ এসে বলবে আমাকে চাকরি দেন, আমাকে চাকরি দেন। তুমি ইজিলি পেয়ে যাবে, অভিজ্ঞ লোকই পেয়ে যাবে। আর বাংলাদেশ নতুন নতুন যে সমস্ত বাজার বলতে কি দেশে আর কি, যে সমস্ত দেশ এক্সপোর্ট করছে, সেখানে বাংলাদেশের প্রোডাক্ট কোয়ালিটি, বাংলাদেশের গার্মেন্টস এর কোয়ালিটি সবাই প্রশংসাই করছে। সেটা আমেরিকা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, হ্যাঁ, কানাডা, এমনকি চায়না, হ্যাঁ, বা কিছু কিছু ইন্ডিয়াতেও, তারাও কিন্তু বাংলাদেশের গার্মেন্টস এর সুনাম করছে, ওদের কোয়ালিটি ভালো। এবং চায়না থেকে অর্ডার বাংলাদেশে শিফট হচ্ছে অনেক, কারণ ইউরোপ আমেরিকানরা আসলে চায়নার সাথে বিজনেস করতে অতটা আগ্রহী না। এই জন্য আমাদের ভবিষ্যৎ ভালো। এগুলো হলো আমাদের শক্তি আর কি, প্লাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট অনেক আছে, আমি এখন বললাম না, তোমরা আর একটু পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আমরা হয়তো এগুলো নিয়ে আরো কিছু কথা বলবো। তো আজকের জন্য আমার মনে হয় আজকে আর কথা বেশি বাড়াতে চাই না। তোমাদের যদি কোনো কমেন্টস থাকে সেটা করবা, আর যদি কমেন্টস না থাকে আমি তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে আমি ক্লাস শেষ করবো। একটু পরে আমাদের একটা মিটিং শুরু হবে, এই জন্য আমি তাড়াতাড়ি একটু শেষ করলাম, একটু আগে আর কি। স্যার আমাদের বিএলসি তে যে রেকর্ডিং গুলো স্যার এই ক্লাসে, সেগুলো স্যার 21 ব্যাচের, আমাদের ব্যাচের একটা, বাকিগুলো স্যার 20 ব্যাচের ভিডিও স্যার। হ্যাঁ দেখো, ওইগুলি দেখো, অসুবিধা নেই। ওগুলি দেখো, তোমাদের গুলো আশা পড়বে, ওগুলো তোমরা দেখো, ওখান থেকেও শিকার আছে, একই জিনিস।